আসসালামু আলাইকুম। আপনারা সকলেই আশা করছি ভালো আছেন। আমাদের আজকের যে নির্ধারিত যে ক্লাস সেটি আমরা শুরু করতে চাচ্ছি। তো আমাদের সাথে অলরেডি জাওয়াদ ভাই এসেছেন। উনি আমাদের আজকের এই ক্লাসটি মেন্টর হিসেবে আপনাদের সাথে পুরো সময় থাকবেন। জাওয়াদ ভাই, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি ভাই শুনতে পাচ্ছি। আমাকে কি শোনা যাচ্ছে? জি, জি। থ্যাংক ইউ। আপনি শুরু করতে পারেন এখন থেকে। আপনি আর ইউ রেডি? আহ পাইছেন? জি, জি, পাইছি। তো আহ, এইটা এইটার পরের স্লাইডে ওইটা লাগবে। তো ওয়েলকাম এভরিওয়ান। আমি বেসিক্যালি আজকে 4টা মডিউল নিয়েই কথা বলবো, বাট বেসিক্যালি আমি লিসনিং এন্ড রিডিং নিয়ে কাজ করব। সো আমাদের আমি আমি যদি বেশি ফাস্ট যাই আমাকে কারেকশন করবেন, যদি থামতে হয় বলবেন। বাট এখন আমরা মেবি কোনো কোয়েশ্চেন নিব না, আমরা কিউএনএ সেশন রাখবো আলাদা। আমরা আগে পুরাটা ডিসক্রাইব করার পরে তারপর একটা একটা করে কোশ্চেন নিব, অ্যান্ড ওই সময় হ্যান্ড রেজ করবেন সিরিয়ালি যেটা আসে। নয়ন ভাই, আমার মনে হয় ওটা কনভিনিয়েন্ট হবে। জি, শিওর। সো লেটস স্টার্ট। আইএলটিএস নিয়ে তো বেসিক কথাবার্তা আগের দিন ওরিয়েন্টেশনে হয়ে গেছে। তো লেটস ডিপ টেক এ ডিপ ডাইভ ইনটু দ্য মেইন থিংস। লিসেনিং অ্যান্ড রিডিং এ মার্কিংটা কাইন্ড অফ সেমই হয় এখানে। হিউম্যান টাচের কোনো ব্যাপার নাই এখানে। ইচ অ্যান্ড এভরি কোয়েশ্চেনের জন্য আপনি 1 মার্ক করে পাবেন, অ্যান্ড 1 থেকে 40 পর্যন্ত, 0 থেকে 9 ব্যান্ড এইভাবে ক্যাটাগরাইজ করা হয়। সো ডিফারেন্ট কাইন্ডস অফ কোয়েশ্চেন্স আছে। কোনটা কিভাবে অ্যান্সার করতে হবে ওটা আমরা পরবর্তীতে সেকশন, যখন আমরা মডিউল ধরে ধরে ক্লাসে যাব ওই সময় আমরা ডিসকাস করব। আজকে আমরা একটা ওয়ার্ডস আই ভিউ দেওয়ার চেষ্টা করব, একটা ওভারঅল ভিউ দেওয়ার চেষ্টা করব যে হোয়াট ইজ অল অ্যাবাউট। সো নয়ন ভাই, ওই ইয়াটা দেন, ওই ছবিটা বের করেন। আচ্ছা, এই ছবিটা কি আমি সবাইকে ফরওয়ার্ড করে দিব? হুম, হওয়ার না, স্ক্রিন শেয়ারে দেখাইলেই হবে। আচ্ছা, আচ্ছা, স্ক্রিন শেয়ারে দেখাবো। তাহলে সবার জন্য বুঝতে সহজ হবে। ছবিটা, তাই তো? তো এটা একটু বড় করলে বুঝতে পারবো। তো প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য 1 মার্ক। সবাই দেখতে পাচ্ছেন? একজন একটু রেসপন্স করেন। জি, হ্যালো। দেখা যায়। জি, জি। দেখো। একটু তো জুম করলে ভালো হয়। ভাই একটু বড় করেন, সবাই দেখি। হ্যাঁ। সো আই গেস আমাদের এখানে সবাই জাহাঙ্গীরনগরের রানিং অর এক্স স্টুডেন্ট, রাইট? রাইট। ওকে। তো আমি ধরে নিচ্ছি সবার বেসিক আন্ডারস্ট্যান্ডিং আছে। আমরা যেহেতু সবাই গ্রাজুয়েশন করতেছি অথবা করব, বা করা হয়ে গেছে। করবো তো না, করতেছি অথবা করা হয়ে গেছে। সো ইংলিশের বেসিকটা আছে সবারই। সো যা অধিকাংশই আহ, একটা ফার্স্টে কনফিউশন থাকে যে কয় মার্কের জন্য কত ব্যান্ড স্কোর হবে। সো এটা নর্মালি গুগল করলেই পাওয়া যায়। সো এই রায়, জেনারেল রিডিং বা জেনারেল আইএলটিএস জেনারেল নিয়ে আমরা বেসিক্যালি কথা বলবো না, কারণ জেনারেল ওইটা কমপ্লিটলি ডিফারেন্ট। ওইটা ইমিগ্রেশন মানে স্কিল মাইগ্রেশনের ক্ষেত্রে লাগে। সো আমরা সবাই স্টুডেন্ট এখানে। তো আমরা একাডেমিক নিয়েই কথা বলবো। লিসেনিং এ যে স্কোরটা দেখতে পাচ্ছেন এটা একাডেমিক অ্যান্ড জেনারেল সবার জন্যই সেম। আর রিডিং এ ওটা একটু ডিফারেন্সিয়েট করে আলাদা। সো লিসেনিং এ আর রিডিং এর মধ্যে স্কোরিং এ কোনো চেঞ্জ দেখতে পাচ্ছেন? একটা জায়গায় ছোট একটা চেঞ্জ আছে বা ডিফারেন্স আছে। চেঞ্জ না ডিফারেন্স। সো ব্যান্ড স্কোর 7-এ একটু দেখবেন, লিসেনিং এ দেখতে পাচ্ছেন
30 to 31 এই 2 মার্কের মধ্যে যদি থাকেন 7। আর যদি রিডিং এর ক্ষেত্রে এই থ্রেশহোল্ডটা একটু বেশি, আপনি 32 পর্যন্ত গেলেও আপনার ওই 7-এই থাকবেন, বাট লিসেনিং এ আপনি যদি 32 পেয়ে যান 7.5-এ যাচ্ছেন। সো এইটা একটু খেয়াল রাখতে হবে পরীক্ষার সময়, বা হোয়াট টু এক্সপেক্ট যখন পরীক্ষা দিবেন ওই সময় মাথায় রাখতে হবে। সো এইটা হচ্ছে লিসেনিং এন্ড রিডিং এর বেসিক একদম ব্যান্ড স্কোর এর ইয়া ডিটেলস। তো ভাই ইয়াতে চলে যান, পিপিটি তে চলে যান। পিপিটি তে প্রেজেন্ট করে দেন, তারপরে একটা একটা করে যাই। হ্যাঁ, নেক্সট স্লাইড। তো রাইটিং এ অ্যান্ড স্পিকিং এ এরকম মার্কিং কত মার্কে কত ব্যান্ড হবে এরকম কোনো ইয়া নাই ওখানে। আপনারা ব্রিটিশ কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটেও একদম ডিটেইলস একটা মার্কিং ক্রাইটেরিয়া দেওয়া আছে। আম, ওইটা আমাদের যে ফেলো মেন্টর আছেন উনিও আপনাদের সাথে শেয়ার করতে পারবেন, চাইলে আমিও শেয়ার করে দিব নয়ন ভাইয়ের সাথে। নট আ বিগ ডিল। সো ওইখানে অ্যাকচুয়ালি দেখায় যে কোন কোন জায়গায় কেমন ভাবে মার্কিং করা হয়। সো ওইখান থেকেই বেসিক্যালি 4টা জিনিস দেখা হয়। রাইটিং নিয়ে যদি বলি, একটা হচ্ছে টাস্ক অ্যাচিভমেন্ট ফার্স্ট, বা টাস্ক রেসপন্স। এটা আচ্ছা, তার আগে বলে রাখি রাইটিং কিন্তু 2টা সেকশনে হবে, রাইটিং পার্ট 1 পার্ট 2। সো পার্ট 1-এ যেটা হবে, আপনাকে একটা সেট অফ ডাটা দেওয়া থাকবে, সেটা হইতে পারে পাই চার্ট, সেটা হইতে পারে গ্রাফ, বা টেবিলেও থাকতে পারে। বাট মজার বিষয় হচ্ছে আমি যখন স্টুডেন্ট ছিলাম 2018-19-এর দিকে, ওই সময় একটু সহজ ছিল, ওই সময় একটা দিত। সাপোজ একটা পাই চার্ট দিয়ে, একটু কমপ্লেক্স হইতো, হয়তো 10-15 রকম ডাটা থাকতো, একটা পাই চার্ট দিয়ে বলতো এটা ডেসক্রাইব করো, বা কি পয়েন্টস গুলো ধরে ধরে একটু লিখো। বাট এখন যেটা করে 2-3টা একসাথে মিক্স করে দেয়। ধরেন পাই চার্ট দিল একটা, সাথে একটা টেবিল দিল। সো একটু কমপ্লেক্স হয়, বাট প্যাটার্নটা বুঝতে পারলে জিনিসটা মজার। প্যাটার্নটা একবার বুঝতে পারলে জিনিসটা কিভাবে আপনি রেসপন্স করবেন ডাটাগুলা নিয়ে, ওইটা একবার বুঝতে পারলে আপনি একটা কেন 10টা চার্ট বা 100টা ডাটা থাকলেও আপনি ওইটা কম্প্রিহেন্সিভ ওয়েতে লিখতে পারবেন। সো টাস্ক অ্যাচিভমেন্টে বেসিক্যালি দেখা হয় যে আপনাকে যে ডাটাগুলো দেওয়া হয়েছে, ওই ডাটাগুলোর কি ফিচারগুলা, একদম বেসিক কি ফিচারগুলো আপনি টাচ করছেন কিনা। সাপোজ একটা লাইন গ্রাফে অনেকগুলা আপস অ্যান্ড ডাউনস থাকতে পারে, অনেকগুলা ডাটা থাকতে পারে, একবার উঠছে একবার নামছে, বাট একটা গ্রাজুয়াল ট্রেন্ড থাকে। আপনি দেখে বলতে পারবেন যে এইটা 2001 সালে পপুলেশন এরকম ছিল, 2020-এ এসে এরকম হয়েছে, মাঝখানে একটু কম ছিল বা বেশি ছিল, করোনার সময় আবার একটু কমে গেছিল, ফ্ল্যাকচুয়েট করছিল, বাট আলটিমেটলি বাড়ছে। এই যে নর্মাল কমন সেন্স খাটায় যে আমরা বেসিক্যালি আমার এক্সপিরিয়েন্স থেকে যেটা দেখছি, রাইটিং এ সবার মার্কস কমে যায়। তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে খুব কমপ্লেক্স চিন্তা ভাবনা করা শুরু করে, যে রকেট সায়েন্স কিছু একটা খাটাইতে হবে এর মধ্যে। ভাই কিচ্ছু নাই, আপনি জাস্ট নর্মাল কমন সেন্সে আপনার নর্মাল একটা গ্রাফ বা একটা পাই চার্ট বা একটা টেবিল দেখে একদম আপনার চোখে দেখার সাথে সাথে ফার্স্ট 10 সেকেন্ডে আপনার মাথায় যেটা আসবে ওইটাতে স্টিক থাকেন, ওইটার উপরে ডেভেলপ করেন, আপনার সেন্টেন্স গুলো সুন্দর করে ডেলিভার করেন, ওইটাতেই মার্কস আসবে। আপনি যখন প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে কথা বলতে যাবেন, তখন ফার্স্ট অফ অল আপনি টাইম পাবেন না, টাইমে কুলাইতে পারবেন না। সেকেন্ড হচ্ছে আপনি কি ফিচার গুলা মিস করতে থাকবেন, কারণ অনেক ডাটা থাকে। ধরেন লেটস সে আমেরিকার একটা স্ট্যাটিস্টিক্যাল ডাটা দিয়ে দিল যে আমেরিকার 10টা স্টেট আছে, এক একটা স্টেটে গত 10 বছরে স্কুল গোয়িং বাচ্চাদের পপুলেশন বাড়ছে কমছে, এরকম একটা ট্রেন্ড দিয়ে দিল। সো এইটাকে একটু কি ফিচার গুলা ডিসক্রাইব করতে বলে, যে এইটা দেখে তুমি কি বুঝলা বলো। তো ওইখানে আপনি
জাস্ট দেখে জেনারেলি আপনার মাথায় যেটা আছে যে হ্যাঁ এই ট্রেনটা 2000 সালে একটু বাড়ছে, তারপরে আবার 5 সালে কমছে, আবার বাড়ছে, এরকম। বাট কত সালে কত ছিল একদম নাম্বার ধরে ধরে সুন্দর করে করে ওইভাবে কম্পেয়ার করা লাগবে না। সো টাস্ক অ্যাচিভমেন্ট বেসিক্যালি আপনি কি পয়েন্টগুলো ধরতে পারছেন কিনা এটা। তারপরে ডিটেলসে আরো নেক্সট যখন আমরা সেকশন বাই সেকশন যাব, মডিউল ধরে ধরে যাব, কোশ্চেন টাইপ ধরে ধরে যাব, আরো ডিটেলসে জানতে পারবেন। কোহেরেন্স অ্যান্ড কোহিশন, এটা মানে হচ্ছে আপনি আপনার লেখাটা কত বেশি কানেক্টেড। এটা একটা সুন্দর এক্সাম্পল হচ্ছে রাইটিংটা হচ্ছে একটা কাঁথা সেলাই করার মতো। সাপোজ আপনারা আমাদের গ্রামে মা চাচিরা যেটা করে কাঁথা সেলাই যখন করে, একটা ফোরের সাথে আরেকটা ফোর কিন্তু কানেক্টেড। আপনি এখানে একটু ওখানে একটু করলে হবে না। তো ফার্স্ট লাইনের সাথে লাস্ট লাইনের একটা কানেকশন থাকা লাগবে, কোনোটা ওই আউট অফ নোওয়্যার একটা জিনিস আপনি ঢুকাতে পারবেন না। তো আপনি একটা সেন্টেন্স যখন লিখলেন, পরের সেন্টেন্সটা যখন যেন আগের সেন্টেন্সের সাথে রিলেট করে। যদি কন্ট্রাডিক্ট করে, যদি বিপরীত কিছু লিখেন, সেটা সেইভাবে বলতে হবে যে এইটা এই কারণে কন্ট্রাডিক্ট করতেছে। সো কোহেরেন্স এন্ড কোহিশনে আপনার বেসিক্যালি ওরা দেখে যে আপনি আপনার লেখাটা কত বেশি অর্গানাইজড এবং কতটা ইন্টারকানেক্টেড। লেক্সিক্যাল রিসোর্স, লেখাই আছে ভোকাবুলারি। সো লেক্সিক্যাল রিসোর্স ভোকাবুলারি বলতে আহ, আবার সবাই আমাদের একটা ট্যাবু আছে যে আহ, নতুন নতুন অনেক অনেক সুন্দর সুন্দর ফ্যান্সি ওয়ার্ডস ইউজ করা লাগবে। অ্যাবসলিউটলি রং। আপনি যেটা জানেন ওইটাই সুন্দর করে প্রেজেন্ট করতে পারলে ইজিলি 7 তোলা যায়, এটা নিজে দেখছি। সো লেক্সিক্যাল রিসোর্সে মাথা ঘামানোর কিছু নাই। গ্রাজুয়েশন লেভেলে এখানে মোটামুটি সবারই কম বেশি পড়াশোনা তো ইংলিশ ব্যাকগ্রাউন্ডেই হয়, তাই না? আহ, বাংলার যদি কেউ না থেকে থাকে, আই গেস, তো বাংলার কেউ থাকবেও না বেসিক্যালি। সো ইউনিভার্সিটিতে সবাই ওই অ্যাটলিস্ট পরীক্ষার হলেও তো আমরা ইংলিশেই লিখি। সো ভোকাবুলারি বেসিক যা আছে ওইটা দিয়েই হয়। একটা মজা, একটা ইন্টারেস্টিং কাজ করতে পারেন। আমি যেটা করছিলাম আমার বাচ্চা বয়সে, যখন 2018-তে আইএলটিএস দিছিলাম, পরে এসে এখন বুড়া বয়সে আবার দিছি। সো ওই যেটা করছিলাম আমি, ডে টু ডে লাইফে সবচেয়ে কোন কোন ওয়ার্ড গুলা বেশি কাজে লাগে, বা রাইটিং এ সবচেয়ে বেশি কোন কোন ওয়ার্ড গুলা কাজে লাগে। সাপোজ টাস্ক ওয়ানে আপনার ট্রেন্ড ট্রেন্ড ডেসক্রাইব করার জন্য আপনার কিছু কিছু ওয়ার্ড আছে, যেমন ইনক্রিজ করতেছে, কখনো কখনো ডিক্রিজ করতেছে, কখনো লিনিয়ার থাকতেছে। তো এই ইনক্রিজিং এরই একটা ভোকাবুলারি সিনোনিম আপনি ইউজ করতে পারেন, আপনার আলাদা করে ওইটা নিয়ে আবার মাথা কামানো লাগবে। তো এই যে কমন যে ওয়ার্ড গুলা, এগুলো একটা লিস্ট করে ফেললেন, 200-300 ওয়ার্ড হবে ম্যাক্সিমাম। আমার ক্ষেত্রে কত 150-200 ওয়ার্ড হয়েছিল। সো ওইটার একটা দুইটা করে সিনোনিম আপনি মাথায় রাখলেন, দ্যাটস ইট। আপনি ওই নর্মাল জিনিসটাই লিখলেন, একটু সিনোনিম ইউজ করে করে দিলেন, আলাদা করে সুন্দর ফ্যান্সি কিছু বানানো লাগবে না। তো লেক্সিক্যাল রিসোর্সে গেল ভোকাবুলারি। গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি। গ্রামাটিক্যাল রেঞ্জ বলতে, অ্যাকুরেসি তো আমরা সবাই বুঝছি, গ্রামাটিক্যালি জিনিসটা ঠিক থাকলো কিনা, কোনো গ্রামাটিক্যাল ইরোর হলো কিনা, এটা একটা বিষয়। এটা একদম বেসিক। গ্রামাটিক্যাল ইরোর যদি হয়, তাহলে মনে করেন আপনার যদি টার্গেট থাকে 7 বা 6 পর্যন্ত, আপনি গ্রামাটিক্যাল ইরোর টুকটাক করতে পারবেন। 6.5-এও একটা দুইটা গ্রামাটিক্যাল ইরোর করলেও 6.5 পর্যন্ত ওঠা যায়। বাট যদি আপনি 7 চান বা অ্যাবভ চান, সেক্ষেত্রে গ্রামাটিক্যাল ইরোর একদম ট্রাই করবেন না করার। স্পেলিং মিস্টেক একটা দুইটা যাইতে পারে, সেটা ব্যাপার না। বাট অ্যান্ড, অর, হাউএভার, মোর ওভার এইসব কমন জায়গায় যদি ভুল করেন, তাহলে একদম স্টেট 6 to 6.5 এর উপরে এক্সপেক্ট করা ঠিক না। সো এইটা ছিল হচ্ছে রাইটিং এর একদম কমন কিছু কথা। সো ডিটেলসে যখন মার্কিং ক্রাইটেরিয়া গুলো শেয়ার করা হবে আপনাদের ওই রাইটিং মডিউলের ক্লাসে, তখনও দেখবেন ওই ব্রিটিশ কাউন্সিল ওই একটা কথাই বারবার লিখতেছে। ওরা ব্যান্ড ওয়াইজ ক্যাটাগরাইজ করে যে ব্যান্ড 6-এ আমরা টাস্ক অ্যাচিভমেন্টে কি কি এক্সপেক্ট করি, কোহেশনে কি এক্সপেক্ট করি, লেক্সিক্যালে কি এক্সপেক্ট করি, গ্রামাটিক্যাল রেঞ্জে কি এক্সপেক্ট করি। সো এইভাবে 6.5-এ কি এক্সপেক্ট করি, 7-এ কি এক্সপেক্ট করি। সো ওইটা দেখলে আপনি সুন্দরভাবে বুঝে যাবেন যে আমার
অ্যান্ড ওইটা যদি আপনি, এখন তো এআই এর মাধ্যমে চেকও করা যায়, তো আপনি ওইটাই কপি পেস্ট মেরে চ্যাট জিপিটিতে দিলেন, দিয়ে তারপর আপনার লেখাটা দিলেন, দিয়ে বললেন যে এইটাকে স্ট্রিক্টলি ফলো করে আমার এই রাইটিংটা সুন্দর করে ইভালুয়েট করে দাও, লাইকে আইএলস এক্সামিনার, সুন্দর করে দিয়ে যাবে। আর পাশাপাশি সাপোর্টের জন্য তো আমরা আছি। আর এটা ছিল রাইটিং নিয়ে। আর স্পিকিং এ ওই সেম রাইটিং এর মতোই চারটা ইয়াতে মার্কিং করে ওরা, চারটা পয়েন্টে মার্কিং করে। ফ্লুয়েন্সি অ্যান্ড কোয়ারেন্স, ফ্লুয়েন্সি তো নর্মাল জিনিস, কত স্মুথলি আপনি কথা বলতেছেন। ফ্লুয়েন্সি মানে এই না যে কত স্পিডে কথা বলতেছেন, নোট মাই পয়েন্ট। সবাই যে ভুলটা করে, ফ্লুয়েন্সি মানে ধুমায় কথা বলতে হবে, আগা মাথা বুঝি না বুঝি, গরু ছাগল ছাতা মাথা যা মনে আসে বলে দিলাম, বাট আমার থামা যাবে না, এই জিনিসটা সবাই ভুল করে। এইটার মানে ফ্লুয়েন্সি না। আপনি ছোট ছোট ব্রেক নিতে পারেন, যেমন আমি এখন কথা বলার মাঝখানে হালকা হালকা ব্রেক নিচ্ছি। বাংলা কথা বলতে গেলে আমরা এই জিনিসটা ন্যাচারালি করি, একটা সেন্টেন্স শেষ করলাম, হাফ সেকেন্ড 1 সেকেন্ড ব্রেক নিলাম, কথা বললাম। এগুলা না করে আমি সুন্দর করে আমার বুঝতে হবে যে আমি কোথায় ব্রেক নিতে পারি। আমি সেন্টেন্সের মাঝখানে ঠাস করে থেমে যেতে পারি না। আমি একটা সেন্টেন্স শেষ করলাম, তারপরে একটু ব্রেক নিয়ে পরের সেন্টেন্সে গেলাম। এটাতে আমার ফ্লুয়েন্সিতে কোনো ইম্প্যাক্ট করবে না, বেটার, এটা আরো আপনার ফ্লো বাড়াবে, আপনাকে হেল্প করবে। কোহেরেন্স বলতে যেটা বোঝাচ্ছে, ফ্লুয়েন্সির পাশাপাশি আপনার কথাবার্তা মানে একটা আরেকটার সাথে কানেক্ট করে কিনা। সো তো হবি নিয়ে আপনি কথা বলতেছেন, ওখানে আপনি বলতেছেন যে আহ, আমার চাইল্ডহুড থেকে আমার হবি হচ্ছে ড্রয়িং করা। আউট অফ নোয়ার ঠাস করে আপনি আবার 2-3 লাইন বলার পরে বললেন যে আমি ভাবতেছি নেক্সট মান্থে ফিশিং এ যাব। সো আই এম, মানে এই যে একটা একটার সাথে কানেক্ট করতে পারবে না যখন, ওই সময় কোহেরেন্সে আপনি মনে করেন ধরা খেয়ে যাবেন, তো ওইখানে মার্ক কাটবে। তো এইটা বেসিক্যালি এখন যেটা হয় অনলাইনে হয়, ফেস টু ফেস খুব কমে গেছে। ফেস টু ফেস হলে আমার কাছে দুইটা সেমই লাগে, আমার কাছে অনলাইনই ভালো লাগে। কারণ অনলাইনে হলে হবে কি, আপনি একটু কমফোর্টেবল থাকবেন, আপনি কেমনে আপনার বডি ল্যাঙ্গুয়েজটা অত বোঝা যায় না। মনে করেন যে অফলাইনে হইলে ছেলেদের ক্ষেত্রে একটু ফর্মালে যাওয়া লাগে, খুব বেশি ক্যাজুয়ালে গেলে একটু নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করে। বাট ইয়াতে অনলাইনে হইলে খুব ইজিলি দেওয়া যায়, আপনি জাস্ট চেহারাটা দেখাইতে হবে। লেক্সিক্যাল রিসোর্স এগেইন, ভোকাবুলারি। সো ভোকাবুলারির ক্ষেত্রে আবার প্রোনাউন্সিয়েশনটা চলে আসে। তো প্রোনাউন্সিয়েশন এমন না যে আমার সার্টেন কোনো অ্যাকসেন্ট ইউজ করা লাগবে, যে ব্রিটিশ অ্যাকসেন্ট ইউজ করবো না আমেরিকান অ্যাকসেন্ট ইউজ করবো না আমেরিকানে, বা ইন্ডিয়ান অ্যাকসেন্ট ইউজ করবো নাকি তামিল অ্যাকসেন্ট ইউজ করবো। আপ বাংলাদেশে আমরা যেমনি কথা বলি, নর্মাল ইংলিশ আমরা যেভাবে বলি ওইভাবেই বলেন, সুন্দর করে গোছায় কথা বলেন, ফ্লুয়েন্টলি বলেন, অনেক স্পিডে বলা লাগবে না, সুন্দর করে বাংলা আমরা আস্তে আস্তে যেভাবে, লাইক এ ফ্রেন্ড, আমরা যখন 2-3 জন মিলে একটা ডিসকাশন করি, ওরকম তাড়া থাকে না যে আমার 2 মিনিটের মধ্যে শেষ করা লাগবে, উম, আধা ঘন্টার কথা 2 মিনিটে ঝাড়তে হবে, আমার তাড়াতাড়ি শেষ করা হবে। ওরকম কোনো ন্যাচারাল ফ্লোতে কথা বলেন। এখন বিশেষ করে এখন আইএলটিএস এর মার্কিং এর ক্ষেত্রে রিডিং আর লিসেনিং এ তো আসলে এগুলো সব কম্পিউটারেই হয়, ম্যান মানে হিউম্যান টাচ ওরকম নাই। তো হিউম্যান টাচ যেসব জায়গায় আছে, রাইটিং এন্ড স্পিকিং এ যেটা এখন রিসেন্ট কয়েক বছরে দেখতেছে, সেটা হচ্ছে আপনি কত গ্লোরিয়াস স্পিকার, এটার থেকে বেশি ইম্পর্টেন্ট আপনি কত সুন্দর ফ্লো মেনটেন করতে পারেন। এটা সবসময় মাথায় রাখেন। ফ্লো মেনটেন করার জন্য আপনাকে খুব ফ্যান্সি ভোকাবুলারি ইউজ করা লাগবে না, আপনি যেটা জানেন ওইটা ইউজ করেন। জাস্ট একটার সাথে আপনার কথাগুলো যেন ইন্টারকানেক্টেড থাকে, এবং আপনার কি যে কোয়েশ্চেনটা ওইটা যেন আপনি ডেলিভার দিতে পারেন। গ্রামাটিক্যাল রেঞ্জ এগেইন, ইয়াতে স্পিকিং এ সবচেয়ে গ্রামাটিক্যালি ইরোর যেটা হয় সেটা হচ্ছে টেন্স নিয়ে। সো আমি আমার পাস্টের কথা বলতে বলতে হঠাৎ করে ধরেন আই ওয়াজ ডুইং দিস দিস দিস, তারপরে নাও আই এম, মানে প্রেজেন্টে চলে আসছি। ধরেন আপনাকে চাইল্ডহুডের কিছু একটা বলতে বললো, অফকোর্স কমন সেন্স বলে আপনি পাস্ট টেন্সে কথা বলবেন, অনেকে এখানে প্রেজেন্ট টেন্স ঢুকাই ফেলে। তো টেন্স
ভার্ব কি বলে, ভার্ব এগ্রিমেন্টের বিষয়টা, টেন্সের বিষয়টা, প্লাস হচ্ছে ভয়েসের বিষয়টা, অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েসের বিষয়টা মাথায় রাখতে হবে। তো এই ছোটখাটো এই বিষয়গুলো একটু মাথায় রেখে প্র্যাকটিস করলে হয়ে যাবে। প্রোনাউন্সিয়েশনটা তো ডিরেক্ট বললামই, লেক্সিক্যাল রিসোর্সের সাথেই প্রোনাউন্সিয়েশনটা চলে আসে, ভোকাবুলারি সাথেই। সো প্রোনাউন্সিয়েশন নাথিং নিউ, অলরেডি বললাম। তো প্রোনাউন্সিয়েশন মোটামুটি অড না শুনাইলে হয়েছে, মানে নর্মালি ডেলিভার করতে পারলেই হয়েছে। সাপোজ টেবিলকে তো আমি আর আহ, অন্য কিছু বলবো না, টেবিলই বলবো। সো এটা টেবিল বা অন্য, আপনি আমেরিকান অ্যাকসেন্ট ইউজ করলে ওই টেবিলের মানে টেবিল, বাট ওইটা একটা এক্সট্রা ভ্যালু অ্যাড করে। বাট স্টিল আপনার অত প্যারা নেওয়া লাগবে না। আপনি ন্যাচারালি 7.5ও তুলতে, 7 to 7.5 তুলতে পারবেন আপনি ন্যাচারাল অ্যাকসেন্ট দিয়ে, তেমন একটা সমস্যা হয় না। আচ্ছা, এইবার আসি লিসেনিং এ। লিসেনিং এ কমন কোশ্চেন টাইপ এখানে কয়েকটা আছে, এটার বাইরেও কিছু আছে, সেগুলা এগুলার সাথেই ম্যাচ করে, এই জন্য মোটা দাগে এগুলাই মার্ক করা হয়েছে। মাল্টিপল চয়েস থাকে, ম্যাচিং থাকে। ম্যাচিং বলতে কি বোঝাচ্ছি, ম্যাচিং ধরেন একটা সেন্টেন্সের একটা পার্ট দেওয়া থাকলো, আম, আর কিছু অপশন দেওয়া থাকলো, ধরেন আহ, 5টা কোশ্চেন আছে, 5টা কোশ্চেনে 5টা সেন্টেন্স আছে, প্রত্যেকটা লাস্টে একটা করে গ্যাপ আছে, এবং এই 5টা কোশ্চেনের পরে আবার 7টা অপশন, মানে ছোট ছোট টেবিল আকারে, ব্লক আকারে, এক একটা ব্লকে এক একটা পার্ট অফ সেন্টেন্স দেওয়া বা এক একটা ফ্রেজ দেওয়া। আপনার কাজ হবে এটা টেনে নিয়ে ড্র্যাগ করে নিয়ে ওই গ্যাপে বসানো। আইলস, এই কম্পিউটার ডেলিভার্ড হয়ে এই সুবিধাটা হয়েছে, লেখালেখির ঝামেলা নাই, ডাইরেক্ট আপনি এই কি ইয়াগুলো ইউজ করতে পারবেন। সো ম্যাচিং এর ক্ষেত্রে এটা হয়, এটা কাইন্ড অফ সেন্টেন্স কমপ্লিশনের মতোই। আর মাল্টিপল চয়েস তো আমরা সবাই জানি, আহ, দুই মিনিমাম 3টা থেকে 4টা অপশনস থাকে এমসিকিউ যে কোয়েশ্চেন গুলো। কখনো কখনো কপাল খারাপ থাকলে 5টাও হইতে পারে, বাট 5টা যখন হয় তখন আবার ইয়া করে, অপশনস গুলো একটু ছোট করে দেয়। আবার যখন 4টা দেয় তখন একটু মিডিয়াম স্ট্যান্ডার্ডে রাখে। 3টা যদি দেয়, 3টা সাধারণত দেয় না, 3টা দিলে একটু বড় বড় সেন্টেন্স দিবে যাতে আপনার পড়তে টাইম বেশি খায়। সো মাল্টিপল চয়েস, আমি জানি না কার কোন জায়গায় ইয়া, আহ, কে কোথায় ডিফিকাল্টি ফেস করেন, ওইটা আমরা গ্রাজুয়ালি জানতে পারবো বা কোশ্চেনে আসবে। বাট মাল্টিপল চয়েস ইজ সামথিং যেটা আপনার কোশ্চেনে আসবেই আপনি ধরে রাখেন, এবং এইটাতে একটু টাইম ম্যানেজমেন্টটা সুন্দর করে করা উচিত। সো কেমনে করতে হয়, হাউ থিং ওয়ার্কস, এগুলো নিয়ে কথা হবে পরে। তারপরে আছে হচ্ছে ম্যাপ, ডায়াগ্রাম, লেভেলিং, প্ল্যান। ওই একই কথা, প্ল্যান যা ম্যাপও তাই, ডায়াগ্রাম তো সেম জিনিস। সো ওইখানে একটা পিকচার দেওয়া থাকে, একটা ম্যাপের মতো দেওয়া থাকে। সাপোজ আমি আগে ম্যাপ নিয়ে কথা বলি। তো একটা ধরেন জাহাঙ্গীরনগরের একটা ম্যাপ দেওয়া থাকলো, আপনাকে 2 মিনিটের একটা অডিও দিল, ওইখানে বলবে যে আপনি জাহাঙ্গীরনগরের কিছু কিছু কি বিল্ডিংস মার্কস করে দিল, যে এই এই জায়গায় এই বিল্ডিং গুলো আছে, এখানে মসজিদ, ওইখানে হল গুলো আছে, ওইখানে লেকের পাশ দিয়ে গেলে তুমি ডান সাইডে বা বাম সাইডে গেলে তুমি ক্যাফেটেরিয়া দেখতে পারো বা হোয়াটএভার। মানে আমি সত্যি কথা বলতে জাহাঙ্গীরনগরে খুব একটা যাওয়া হয়নি, বাট স্টিল জাস্ট টু গিভ ইউ অ্যান আইডিয়া, ওই একটা পিকচার দিয়ে দিল। পিকচার দিয়ে উপরে আবার এটা খেয়াল রাখা উচিত সবাই যে ভুলটা করে, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, কোনটা কোন দিকে। ওই অডিও যেটা থাকে ওটার মধ্যে কিন্তু বলে যে তুমি স্ট্রেট যে বামে যাবা, আবার মাঝে মধ্যে বলে এই, সাপোজ আপনাকে ওইখানে কোশ্চেনে বলছে যে ক্যাফেটেরিয়া কোথায়, তো ওইটা আপনার খুঁজে বের করতে হবে, ABCD কিছু কিছু ব্লক দেওয়া রয়েছে ম্যাপের মধ্যে ওইখানে। তো ওইখানে বলে দেয় যে নর্থ ওয়েস্টার্ন পার্টে অমুক জায়গায় রাস্তার ওই সাইডে এটা আছে। তো আপনার আগে বুঝতে হবে যে নর্থ কোন দিকে, ওয়েস্ট কোন দিকে। সো ওই কোশ্চেনের উপরেই লেখা থাকে নর্থ ওয়েস্ট সাউথ।
তো এইগুলো হচ্ছে কি ফিচার। আপনার দিকটা আগে সুন্দর করে কোশ্চেন পাওয়ার সাথে সাথে বুঝে ফেলতে হবে। ওইটা পেপার বেজে একটা সুবিধা ছিল, পেন্সিল দিয়ে সুন্দর করে মার্ক করে ফেলা যাইতো, বাট কম্পিউটার ডেলিভারি এটা একটা প্যারা, এটা একটু মাথায় রাখা লাগে যে কোনটা কোন দিকে। অ্যান্ড ম্যাপে একটু প্যারা খাওয়া লাগে। ডায়াগ্রাম আর প্রসেস ফ্লো এগুলা সেম জিনিস। ওই সাপোজ ডায়াগ্রাম বা প্রসেস ফ্লোতে বললো যে চিনি বানাবো আমরা, চিনি কেমনে বানায়, প্রথমে র ম্যাটেরিয়াল হিসেবে আখ দিব এইখানে, তারপর ওইটা জুস বের হবে, জুসটা আবার কনসেন্ট্রেট করা হবে, কনসেন্ট্রেট করে এভাবে স্টেপ বাই স্টেপ বলে। তো কোন স্টেপে গিয়ে আম, আমরা র ম্যাটেরিয়ালটা জুস হচ্ছে, কোন স্টেপে যাওয়ার পরে চিনির ক্রিস্টাল গুলা তৈরি হচ্ছে বা চিনি নর্মালি বানানো হচ্ছে, কোন স্টেজের পরে গিয়ে আহ চিনি রিফাইন করা হয়, এরকম একটা ব্ল্যাঙ্ক প্রসেস ডায়াগ্রাম দিয়ে দিল, এখানে আপনাকে মার্ক করতে বললো যে ওই কথা শুনে শুনে। সো এইভাবে হয় আর কি প্রসেস ডায়াগ্রাম, প্রসেস লেভেলিং বলি বা ডায়াগ্রাম লেভেলিং বলি, যাই বলি। টেবিল কম্প্রেশন ওই ইয়া ছোটবেলায় যেরকম করছি, উইথ ক্লুজ উইদাউট ক্লুজ দিয়ে গ্যাপ ফিলিং করতাম, টেবিল কম্প্রেশন কাইন্ড অফ ওরকম। ফ্লো চার্ট আগেই বললাম, ফ্লো চার্ট প্রসেস ডায়াগ্রাম সব সেম জিনিস। ওই একটা প্যাটার্ন ফলো করে 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 সুন্দর করে আপনি ওই অ্যান্সার গুলা করবেন। এন্ড এখানে একটু প্যারা হয়ে যায় আপনি যদি একটা স্টেপ বাদ দিয়ে মানে স্কিপ করে যান। ফর ইনস্ট্যান্স আপনি ভুলে গেছেন বা আপনি খেয়াল করেন নাই, তো একটা স্টেপ ভুলে গেলে পরেরগুলো সবগুলো ভুল হবে শিওর থেকে। কারণ আপনি কোথা থেকে হাঁটা শুরু করছেন এটা যদি ভুলে যান, তাহলে আপনি কোন দিকে যাচ্ছেন এটা আপনি ন্যাচারালি হারা ফেলবেন। সো এই ছিল বেসিক লিসেনিং এর বাট এখন হচ্ছে লিসেনিং এ কোথায় মানুষজন ধরা খায়। আচ্ছা, বেসিক কি তো কথা, লিসেনিং এ ফার্স্ট সেকশনে টোটাল টোটাল 4টা সেকশন। তো ফার্স্ট সেকশনে নর্মালি 80 to 90% ক্ষেত্রে হয়, গ্যাপ ফিলিং হয়। সো ওখানে একটা টু ওয়ে কনভারসেশন হয়, দুইজন মানুষ কথা বলে, ওইটা শুনে কিছু কোয়েশ্চেন থাকে, ওগুলো অ্যান্সার দিতে হয়। তো ওখানে নাম্বারস থাকতে পারে, সাপোজ বলতে পারে ফোন নাম্বার, আমার ফোন নাম্বার এটা। তো ওই সময় আপনার নোট করতে হবে যে আচ্ছা ওর ফোন নাম্বার এটা, নাম্বারগুলো লেখা লাগতে পারে। সো দিন দিন এইটা যত দিন যাচ্ছে তত একটু কমপ্লেক্স করার চেষ্টা করতেছে। আমি 2019-এ যেটা দেখছি যে পুরা ফোন নাম্বার দিয়ে দিত, এখন যেটা করতেছে নাম্বারের লাস্টের অর্ধেক দেওয়া থাকে, বাকিটা আপনার দিতে হবে। সো আপনি ওই বাকিটার জায়গায় যদি পুরোটা দিয়ে দেন তাহলে আপনার অ্যান্সার ভুল। তো ওইটা একটু এক্সট্রা একটু কশাস থাকা লাগে। সো ফার্স্ট সেকশনে নর্মালি গ্যাপ ফিলিং থাকে, অ্যান্ড সেকশন 3-তে বা 4-এ গিয়ে নর্মালি সেকশন 3-তে একটু মাল্টিপল চয়েস কোশ্চেন বেশি থাকে। সো এই কোথায় কি থাকে এগুলো আরো বেশি ডিপে যাব আমরা। সো কমন ট্র্যাপস যেগুলো থাকে ডিস্ট্রাক্ট করার জন্য, সাপোজ ওই আমি এক্সাম্পল হিসেবে বলতে পারি ফার্স্ট সেকশনের কথা। সো ফার্স্ট সেকশনে কথা বলতে বলতে বললো যে সাপোজ একজন একটা হোটেল বুকিং দিতে আসছে, সো রিসিপশনিস্টের সাথে কথা বলতেছে, রিসিপশনিস্ট জিজ্ঞেস করলো যে আপনার নামটা বলেন। ও বলল নামের সাথে সাথে, এন্ড এইটা মাথায় রাখবেন, নামের সাথে সাথে 90% অফ দ্য কেসেস যদি নামটা খুব বেশি সহজ না হয়, সাপোজ অনেক বলছে, এটার স্পেলিং সবাই জানে, বাট ম্যাথিউ বা ক্রিস্টোফার এই টাইপের কিছু বললে, একটু কমপ্লেক্স নাম বললে অবশ্যই স্পেলিংও বলে দিবে সাথে সাথে। তো স্পেলিং বলার ক্ষেত্রে যেটা হয়, বললো যে স্পেলিং এইটা বলার পরে ও মাই ব্যাড এইটা বলে আবার বললো যে আমার নামের এই স্পেলিং লাস্টে ই না হয়ে ই না হয়ে আই হবে, এরকম একটা বললো। তো আপনি যদি প্রথমে শুনেই অ্যান্সার দিয়ে চলে যান পরের কোয়েশ্চেনে, আপনি কিন্তু ওইটা মিস করলেন। সো এই জায়গাগুলো একটু এক্সট্রা কশাস থাকা লাগে, একটু ট্র্যাপ এইসব জায়গা আছে। সো নাম্বারস, নেম বা নাউন্স যেটা বলি, এইসব জায়গায় বিশেষ করে গ্যাপ ফিলিং এর ক্ষেত্রে এই প্রবলেমগুলো বেশি হয়, ডিস্ট্রাকশনটা বেশি হয়। স্পেলিং মিস্টেক এখন তো কিবোর্ডে লেখার তো আপনি যা প্রেস করবেন ওইটাই উঠবে। তো নর্মালি
হাতে লেখার ক্ষেত্রে যে প্যারাটা হইতো, অনেকের হাতের লেখার কারণে ই আর সি এর মধ্যে ডিফারেন্স বোঝা যাচ্ছে না, বা এটা একটা কনফিউশন ক্রিয়েট করতো। সো কম্পিউটার ডেলিভারসে এই প্রবলেমটা নাই। বাট ইয়া, ইউ আর রেসপন্সিবল ফর ইউর স্পেলিং। তারপরে ওয়ার্ড লিমিট এরর বলতে বোঝাচ্ছে যে আপনার কোশ্চেনের ফার্স্টে কিছু কাজ আছে, আপনি কোশ্চেনটা পাওয়ার সাথে সাথেই আগে লাফ মেরে পড়া যাবে না যে অ্যান্সার দিতে হবে। আগে কোশ্চেনের উপরে কি ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে ওয়ান ওয়ার্ড এন্ড স্ল্যাশ অর এ নাম্বার। এটার মানে কি, আপনি যে অ্যান্সারটা লিখবেন ওইটা ইদার একটা ওয়ার্ডে দিবেন, একটা ওয়ার্ডে হইতে পারে, অথবা একটা ওয়ার্ডের সাথে একটা নাম্বার থাকতে পারে, অথবা শুধু একটা নাম্বার হতে পারে। এটা আপনার ইনস্ট্রাকশনটা দেখে বুঝতে হবে। সো ইনস্ট্রাকশন না দেখে যদি আমি অ্যান্সার করি তাহলে আমি ওয়ার্ড লিমিট ক্রস করে ফেলবো। সাপোজ একটা অ্যান্সার দুই তিনটা ওয়ার্ডেও দিতে পারেন, একটা ওয়ার্ডেও দিতে পারেন, বাট কি ওয়ার্ড কোনটা ওইটা যখন আপনি যদি সিঙ্গেল ওয়ার্ডের কথা বলে, তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে এই তিনটা ওয়ার্ডের মধ্যে আমি কোনটা দিব। মানে তখন আর ডেসক্রিপশনের বা ওরকম ডেসক্রাইব করার মতো কিছু থাকে না, একদম টু দি পয়েন্টে ইয়া করতে হয়, ডেলিভার করতে হয়। ওই যেটা বললাম, ইনস্ট্রাকশন ফলো করতে হবে। অ্যান্ড ফোকাস হারা যায় নর্মালি থার্ড সেকশনের পরে গিয়ে। নয়ন ভাই, টাইম নিয়ে আমার কোনো ইয়া থাকলে আমাকে একটু আগে থেকে বললেন, তাহলে আমি ফার্স্ট যাব। আগের ইয়াতে এখনো শেষ করি না, আর একটু বাকি আছে। আগের আপনি স্লাইডটা, 1 ঘন্টা পাবেন, হ্যাঁ। আগের স্লাইডটা। একটু সরি। হুম হুম, ওই যে ইয়াতে ছিলাম, লিসেনিং এ ছিলাম। লিসেনিং এ ছিলেন, হ্যাঁ। এখানে এই এরপরে। তো, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আবার সরে গেছেন। আচ্ছা লিসেনিং আচ্ছা। এই থাকেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এ, আমার পার্সোনাল ইয়া হচ্ছে, যে যত বেশি সুন্দর টাইম ম্যানেজ করতে পারবে লিসেনিং এ, সে তত বস। লিসেনিং এ এরকম রকেট সায়েন্স কিছু নাই, একটু প্র্যাকটিস করলেই পারা যায়। বাট টাইম ম্যানেজ না করতে পারলে মনে করেন যে আপনি যত সুন্দর, আপনি নেটিভ স্পিকার হইলেও আপনি 6-7-এ আটকে থাকবেন, উপরে উঠতে পারবেন না। সো টাইম ম্যানেজমেন্ট স্কিল গুলো আমরা আলোচনা করব স্টেপ বাই স্টেপ। যেমন ওইখানে প্রথমটা, ওইখানে প্রত্যেকটা এখা- এখানে সেকশনে, এক একটা সেকশনে 10 মার্ক, 10টা কোয়েশ্চেন থাকে। সো লাস্ট ফোর্থ সেকশনে গিয়ে 10টা কোয়েশ্চেনের অ্যান্সার এক ইয়াতেই বলে দেয়। তার আগ পর্যন্ত প্রত্যেকটা দুই ভাগ করে করে বলে। সো এক এক ভাগে আপনাকে ওই ইনস্ট্রাকশনের সময় বলে দেয় যে এখন আমরা 1 থেকে 5 কোয়েশ্চেনের অ্যান্সার দেখব। এই কোয়েশ্চেনের অ্যান্সারে আপনি ওয়ান ওয়ার্ড অথবা একটা নাম্বার, এরকম কিছু ইনস্ট্রাকশন দেয়। তো ইনস্ট্রাকশন দিতে দিতেই মনে করেন যে 5-6 সেকেন্ড 10 সেকেন্ড পেয়ে যাবেন। পাশাপাশি ও আবার একটু টাইম দেয় আপনার কোশ্চেনটা দেখার জন্য, 30 সেকেন্ডের মতো। তো এই টাইমটা সুন্দর করে ম্যানেজ করতে পারলে আপনি হাইলাইট করে করে রাখতে পারবেন যে আচ্ছা এই, এখানে কিওয়ার্ড হাইলাইটিং এর একটা বিষয় আছে। তো টাইম ম্যানেজটা একটা কি। এবার যান নান ভাই, নেক্সট। ওকে, রিডিং এ, রিডিং এ টাইম ম্যানেজমেন্ট ফার্স্টে বলে নিই। ওই 60 মিনিট টাইম পাওয়া যায়। লিসেনিং এ তো আমার টাইমের কোনো ব্যাপার নাই। লিসেনিং এ ওরা আমার বলবে, শুনে আমি লিখতেছি। সো বেসিক্যালি আপনি যেটা এক্সপেক্ট করতে পারেন 32 মিনিটস, তার মধ্যে 25 মিনিট আপনার একদম স্পিকিং হবে, আর এদিক ওদিক মিলায় সব মিলায় 4-5 মিনিট আপনি আহ, ইয়া পাবেন, তার কি বলে টাইম পাবেন। তো এটা সুন্দর করে ইউটিলাইজ করতে হবে। আগে 30 সেকেন্ড দেয়, পরে 2 মিনিট দেয়। সো আপনারা অনেকেই যেটা করেন বা আমি দেখছি, সেটা হচ্ছে ওই ক্যামব্রিজের বই কিনে এনে ওই পেপার বেস ইয়া করে। আমি সবাইকে একটু রিকোয়েস্ট করতেছি, ক্যামেরা অফ করে রাখলে ভালো হয়, কারণ আহ, অনেকে বেডরুমে দৌড়াদৌড়ি করতেছে। যাই হোক, সো যেটা বলতেছিলাম, স্পিকিং এর, সরি, লিসেনিং এর ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্টের বিষয়টা আপনার হাতে নাই, ওদের হাতে। তো আপনার জাস্ট একটু আহ, ওরাই, ওদের উপর ডিপেন্ড করে এক্সাম কখন শুরু হবে শেষ হবে।
আপনার জাস্ট স্মার্টলি টাইমটা ইউটিলাইজ করা লাগে। রিডিং এর ক্ষেত্রে 60 মিনিট টাইম আছে, এর মধ্যে আপনি চাইলে একটা প্যাসেজও অ্যান্সার করতে পারেন, 3টা প্যাসেজও অ্যান্সার করতে পারেন। মানে ওইখানে আপনার একটু মাথা খাটানোর দরকার আছে। সো আপনার একটু টাইম টু টাইম ফলো করা লাগে, যে আমার ফার্স্ট ফার্স্ট প্যাসেজ শেষ করতেই আমার হয়তো 25 মিনিট চলে যাচ্ছে, এটা যেন না হয়। সো থাম্ব রুল ইজ, আপনি যদি 6.5 টার্গেট করেন, প্রত্যেক সেকশনে 20 মিনিট 20 মিনিট করে দেন, নো ওয়ারিস। বাট আপনি যদি বেটার কিছু করতে চান, 7 বা অ্যাবভ, তাহলে ট্রাই করবেন প্রথম 2টা সেকশন 30 থেকে 35 মিনিটের মধ্যে শেষ করার, কারণ এই দুইটা একটু কম্পারেটিভলি ইজি হয়। ফোর্থ সেকশনটা একটু খুব বেশি হার্ড না, একটু জিনিসপত্র থাকে, সো ওইটাতে একটু টাইম বেশি দেওয়া লাগবে। কোয়েশ্চেন টাইপ গুলো যদি বলি, মাল্টিপল কোয়েশ্চেন, এই কমন জিনিস লিসেনিং এ যেটা বললাম থাকবে, আমার প্যাসেজে গিয়ে পড়ে বুঝতে হবে যে এই টপিকে প্যাসেজে কি বলছে, ওইটা এসে আমি মাল্টিপল চয়েসে করব, টিক দিব, অথবা যদি ড্র্যাগ করার অপশন থাকে ড্র্যাগ করব, ওইটা ওইখানে ইনস্ট্রাকশন দেওয়াই থাকবে। ট্রু ফলস নট গিভেন আর ইয়েস নো নট গিভেন, এই দুইটা জিনিসের মধ্যে একটু কনফিউশন ক্রিয়েট করে, এবং সবাই এখানে একটু মিসলিড হয়ে যায়। ট্রু ফলস নট গিভেন মানে হচ্ছে একদম ডিরেক্টলি আপনার আহ, এখানে নিজের আন্ডারস্ট্যান্ডিং খাটানোর কিছু নেই। ট্রু ফলস নট গিভেন যে প্যাসেজে একদম ডিরেক্ট অ্যান্সার দেওয়া আছে, বাট ইয়েস নো নট গিভেনে যেটা হয়, প্যাসেজ পড়ে বুঝতে হবে যে এই, সাপোজ বললো যে আহ, বাংলাদেশে প্যাসেজে বাংলাদেশে ট্রাফিকিং নিয়ে লাস্ট 10 বছরে এই কাজ হয়েছে, এটাতে গভর্নমেন্ট খুব একটা দেশে অ্যান্সার গুলোতে এসে বলতেছে যে গভর্নমেন্ট এটা করছে। সো একদম হুবহু আপনার হ্যালো, আমি স্ক্রিন শেয়ার করছি, সবাই কি দেখতে পাচ্ছেন? কেউ একটু রেসপন্স করেন, কেউ কি দেখতে পাচ্ছেন? স্ক্রিন দেখা যায়? দেখা যাচ্ছে। জি ভাই দেখা যাচ্ছে। ওকে, সো রিডিং এ ছিলাম। কথা শুনতে পাচ্ছেন তো, রাইট? টেকনিক্যাল ইস্যুস হচ্ছে অনেক। না শোনা যাচ্ছে। ওকে, সো ম্যাচিং ইনফরমেশন নিয়ে কথা বলতেছিলাম। সো ম্যাচিং ইনফরমেশনে ওই একটা পার্ট দেওয়া থাকবে, আর একটা পার্ট আমার ওই কম্প্রিহেন্ড করে এসে মিলাইতে হবে। ম্যাচিং হিডিংসে হচ্ছে আহ, একটা প্যাসেজে মনে করেন 6টা 7টা প্যারা থাকে, ওখানে আপনার হচ্ছে ধরেন 1 to 5 ম্যাচিং হিডিংস। ম্যাচিং হেডিংস এর অপশন থাকে, ধরেন 5টা কোয়েশ্চেন থাকলে আপনার অপশন থাকবে 7টা বা 6টা বা হোয়াট এভার। তখন ওই হেডিংসে গিয়ে আপনার মিলাতে হবে যে এই ফার্স্ট প্যারার হেডিংসটা কেমন হইতে পারে, এই অপশন থেকে টেনে নিয়ে আপনার ফার্স্ট প্যারা বসাইতে হবে, আচ্ছা এটার সাথে এই 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 হেডিংসের সাথে ফার্স্ট প্যারাটা যায়, এরকম। সেন্টেন্স কমপ্লিশন এগেইন বললাম, সামারি কমপ্লিশন হচ্ছে ওই গ্যাপ ফিলিং এর অন্য নাম। আর টেবিল এন্ড ফর্ম কমপ্লিশন ওই সব, সামারি কমপ্লিশন, সেন্টেন্স কমপ্লিশন, টেবিল এন্ড ফর্ম কমপ্লিশন, কমপ্লিশন রিলেটেড যা আছে আর কি, এগুলো সব হচ্ছে গ্যাপ ফিলিং। ডিপেন্ড করে এই কোয়েশ্চেন টু কোয়েশ্চেন ভ্যারি করে এটার সাইজ কেমন। ফর ফর এক্সাম্পল, সেন্টেন্স কমপ্লিশনে সাইজ, সেন্টেন্স অপশনগুলো একটু বড় বড় হবে, সামারি কমপ্লিশন একটু অপশনগুলো ছোট ছোট হবে, এরকম আর কি। সো ফার্স্ট স্টেপে যেটা পড়ে, ওই নট গিভেন আর ট্রু ফলস এর মধ্যে কনফিউশন, এটা ফার্স্টেই বলে ফেলছি। আর টাইম ম্যানেজমেন্টের কথা যেটা বললাম, ফার্স্টেই সবাই অনেক
ওভারওয়েলমড হয়ে ফার্স্টের সেকশনে ধরেন 30 মিনিট খাওয়াই দিলাম, একদম ধরা খেয়ে যাবেন। তাহলে মনে করেন যে 5-এর উপরে উঠবে না। সো একটু টাইমটা মাথায় রাখা লাগবে। আইডিয়ালি ইউ উইল গেট 1:25 তো 1 মিনিটের 1 মিনিট টার্গেট করবেন। 1 মিনিটের মধ্যে এক একটা কোয়েশ্চেন সুন্দর করে অ্যান্সার করে বের হয়ে যেতে হবে। 1 থেকে 1 মিনিট 10 সেকেন্ডের মধ্যে পড়া থেকে শুরু করে একবারে পুরো আপনার স্ক্রিপ্টে ঢোকানো পর্যন্ত, ইনপুট দেওয়া পর্যন্ত। তারপরে আরেকটা ভুল যেটা করে সবাই, যে ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড এভরিথিং। একটা ফর ইউর রেফারেন্স, তিনটা তিনটা প্যাসেজ থাকে, তো তিনটা প্যাসেজ মিলায় আপনার কম বেশি সব মিলায় 7-8 হাজার ওয়ার্ড থাকে। তো আপনি প্রত্যেকটা ওয়ার্ড যদি বুঝতে চান, আপনি পাগল হয়ে যাবেন। এবং এটা বোঝার কোনো দরকারও নেই। এ- এইটা এটা দিয়ে আপনার কিছু জাজ করানো হবে। সো স্পিড রিডিং করতে হবে। এটার ক্ষেত্রে আমি আপনাদের পার্সোনালি করব। আহ, এটা আপনি বলতে পারেন যে ভাই এটা কেমনে প্র্যাকটিস করবো। প্র্যাকটিস করবেন হচ্ছে, আপনি নিজে আগে টেস্ট করবেন। সাপোজ আপনার আম, আপনার পয়েন্ট অফ ইন্টারেস্টে আপনি কিছু একটা পড়বেন। সাপোজ আপনার আর্ট ভালো লাগে, বা আপনার সায়েন্স ফিকশন ভালো লাগে, বা হোয়াট এভার, আপনি ওই টপিকে কিছু একটা পড়লেন, টাইমস ম্যাগাজিন বা টেডেক্স, যেখান থেকে পারেন, ফর্মাল কোনো সোর্স থেকে। সোর্সগুলোও পরবর্তীতে আস্তে আস্তে দিয়ে দিব। সো ওখান থেকে পড়ার সময় আপনি একটা জিনিস খেয়াল করবেন স্টপওয়াচ দিয়ে, যে আমি পার মিনিটে আমি কয়টা ওয়ার্ড পড়তেছি। সো আইডিয়ালি সবার যেটা থাকে 40 থেকে 50টা ওয়ার্ড পড়তে পারে পার, মানে পড়ে বুঝে সুন্দর করে বের হয়ে যেতে পারে। সো ট্রাই করতে হবে ওটা আস্তে আস্তে বাড়ায় 80 থেকে 100-তে নিয়ে যাওয়ার। আপনি যদি প্রো রিডার হন, তাহলে আপনি 120 থেকে 150-তেও যাইতে পারেন। তো এটা এটা খুব রেয়ার, এটা হচ্ছে একদম পুরা। তাহলে ওই লেভেল, মানে ওইটা হাজারে হয়তো 2-1 জন পাওয়া যায়। বাট জেনারেলি স্পিকিং 80-90 ওয়ার্ড যদি আপনি পার মিনিটে যাইতে পারেন, এই স্পিডটা ইজ গুড। 80-90 ইজ ভেরি গুড। এর থেকে কম হইলেও সমস্যা নেই, 60-70-এও হয়। স্কিমিং এর জন্য স্কিম আর স্ক্যান, এই দুইটার ডিফারেন্স এখন না বলি, এটা পরবর্তীতে বোঝা যাবে, বুঝাই দিব। প্যারাফ্রেজিং, ওই যেটা বললাম, ডিরেক্ট আপনার অ্যান্সার ওই রকম থাকে না, যে ও এই ফার্মিং ইন্ডাস্ট্রির মালিকের নাম হচ্ছে এটা, বা ও গ্রাজুয়েশন করছে নর্থ, ফর এক্সাম্পল জাহাঙ্গীরনগর থেকে। এখানে না বলে বলবে যে ও গ্রাজুয়েশন করছে বাংলাদেশের আহ সাভারে অবস্থিত একটা পাবলিক ইউনিভার্সিটি থেকে। এরকম আর কি, আপনার বুঝে নিতে হবে আর কি। আর একটা জিনিস হচ্ছে, ওই তো প্যারাফ্রেজিং এর বিষয়টা একটু মাথায় রাখতে হবে, যে সিনোনিমস ইউজ করে ওরা প্রচুর পরিমাণে। তো আপনি ইউ ডোন্ট ইউ ডোন্ট এক্সপেক্ট টু গেট দ্য এক্সাক্ট ওয়ার্ড ফ্রম ইয়োর প্যাসেজ। সো ওটা একটু মাথায় রাখতে হবে, প্যারাফ্রেজিং করে করে আগাইতে হবে আর কি। এবার আসি রাইডিং এ। এবার একটু ফাস্ট যাই, কারণ আমাদের টাইম অলরেডি অনেক হয়ে গেছে। সো রাইটিং এ দুইটা টাস্ক দেয়, এক 1 ঘন্টা টাইম দেয়। সো আপ টু ইউ, আপনি এক এক টাস্কে কতটুকু সময় করবেন। বাট আইডিয়ালি এখানে নাই যে আপনার টাস্ক 1 শেষ করে তারপর টাস্ক 2-তে যেতে হবে। ইচ্ছা আপনি আপনি আগে টাস্ক 2ও করতে পারেন। তো আহ, একটা জিনিস মাথায় রাখ, টাস্ক 2-তে মার্কস বেশি কেমন? টোটাল যে মার্কসটা হয় তার 2/3 ক্যারি করে হচ্ছে টাস্ক 2। সো ধরেন টাস্ক 1-এ 10 মার্ক, ফর এক্সাম্পল আমি বলতেছি, এটা 10 মার্ক না। সো টাস্ক 1-এ 10 মার্ক, টোটাল ধরেন আমার 40 মার্ক। তো তো আমি 2 ভাগ করে নিলাম। সো টাস্ক 1-এ 20 মার্ক, টাস্ক 2-তে 20 মার্ক। বাট ওইটা আবার পার্সেন্টেজ করে, টাস্ক 2 ইন্টু 2 আর টাস্ক 1 ইন্টু 1, মানে টাস্ক 1-কে একবার নেয়, টাস্ক 2-কে 2বার নেয়। এই দুই দুই এইভাবে যোগ করে একটা এভারেজ করে। এভারেজ যেটা করে ওইটাই হচ্ছে আপনার মার্কস। তো আপনার কন্ট্রিবিউশন বেশি দিবে হচ্ছে টাস্ক 2-তে। এবং টাস্ক 2-তে আপনি একটু টাইমটা ওই জন্য বেশি দেওয়া লাগে, ওয়ার্ড লিমিটও বেশি থাকে। টাস্ক 1-এ ওয়ার্ড লিমিট থাকে 150, 150 ওয়ার্ড।
আর টাস্ক 2-তে থাকে 250 ওয়ার্ড। এখন বলতে পারেন আমি যদি লিমিট ক্রস করি তাহলে কি হবে? সো 150 ওয়ার্ডের নিচে অবশ্যই আপনি লিখতে পারবেন না। ম্যাক্সিমাম আপনি যেটা করতে পারেন 145, 145ও উচিত না, 145 থেকে 50 হচ্ছে টলারেবল, মানে এটা অনেকে কনসিডার করে বা এটা আহ, ওরা কনসিডার করবে। বাট আপনি 140-এর মতো করে ফেললে তখন আপনার নেগেটিভ মার্কিং হবে। আবার যদি আপনি 150 বলছে 180 পর্যন্ত যাইতে পারেন, 190 ইজ নট ব্যাড, নট গুড, 190 যাওয়া উচিত না। তাও যদি আপনি ভুল করে চলে যান, ভুলেও 200 ক্রস করবেন না। সো কিপ ইট উইদিন 180। এটা হচ্ছে টাস্ক 1-এর জন্য। টাস্ক 2-তে 250 ওয়ার্ড, তো ও লিখতে লিখতে অনেকে 300 পার করে যায়। সো এগেইন 280-র উপরে যায় না। সো এটা ছিল টাইমের কথা অ্যান্ড ওয়ার্ড ওয়ার্ড লিমিটের কথা। অ্যান্ড এসে টাইপসের কথা যদি বলি, টাস্ক 1-এ তো এসে টাইপস কেমন হয়, ডাটা কেমন দিবে, এটা বললাম ফার্স্টেই। গ্রাফ, চার্ট, টেবিল, ডায়াগ্রাম, ফ্লো ডায়াগ্রাম দিলে বেস্ট। আমার খুব মজা লাগে ফ্লো ডায়াগ্রামে, কারণ ওইখানে অত বেশি ডাটা থাকে না, একটা ফ্লো ধরে ধরে যাইতে হয়। তো ওগুলো আমরা সব নেক্সট ক্লাসগুলোতে ভেঙে ভেঙে দেখবো। টাস্ক 2টা একটু ইন্টারেস্টিং, ওখানে বিভিন্ন ধরনের কোশ্চেন থাকে। ওপিনিয়ন এসে হচ্ছে আহ, একটা সিনারিও দেয় যে গভর্নমেন্টের একটা, ধরেন বললো যে বাংলাদেশ গভর্নমেন্ট ভাবছে এখন থেকে ইলেকট্রিক ভেহিকেলের উপরে ভ্যাট কমায় দিবে বা ভ্যাট তুলে নিবে। এইখানে তোমার মতামত কি? তো ওইখানে আপনার ডিসকাস করতে হয় যে এটার ড্রব্যাকস কি হইতে পারে, এটার মেরিটস ডিমেরিটস কি হইতে পারে, এটা নিয়ে একটু ডিসকাস করা লাগে। তারপর ডিসকাশন এসেগুলোতে হচ্ছে আপনার দুইটা পয়েন্ট নিয়েই কথা বলা লাগে। এখানে আপনার আপনার কাছে কোনো ডিসিশন চায় না। ওপিনিয়ন এসেতে আপনার ডিসিশন জানতে চায়, ওটা আপনি কেমনে ডেলিভার করবেন এটা বলবো। ডিসকাশন এসেতে সবগুলা ভিউ নিয়ে কথা বলতে হয়, অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ যেটা, এটাও কাইন্ড অফ ডিসকাশন এসে, কারণ আপনি দুইটা বিষয় নিয়েই কথা বলতেছেন। প্রবলেম সলিউশন এসে, এটা ওই ওপিনিয়ন এসে এর মতো, যে একটা প্রবলেম হইছে, এটা সলিউশন তোমার এন্ড থেকে কি দিতে পারো তুমি। এটা জানা নেসেসারি যে আপনি ওই ফিল্ডে এক্সপার্ট হইতে হবে। কমন সেন্স আপনার যেটা আসে আপনি ওইটার উপরে লিখলেই হবে, আপনার যদি ক্রাইটেরিয়া গুলো ঠিক করে রাখতে পারেন। আর ডিরেক্ট কোয়েশ্চেন আছে, একদম ডিরেক্ট বলতে পারে যে এই প্রবলেমটার কারণ কি বলো। ইয়েস, মানে একদম ডিরেক্ট কোয়েশ্চেন। স্পিকিং এ, এবার আসি স্পিকিং এ। স্পিকিং এ টোটাল 3টা পার্ট থাকে। ফার্স্ট পার্টে থাকে ইন্ট্রোডাকশন, ওটা হচ্ছে আইস ব্রেকিং সেশন। সো ওইখানে আপনাকে একদম পুরো আপনার ডে টু ডে লাইফ নিয়ে কথাবার্তা হবে, আপনাকে একটু নর্মাল করে নিবে। আহ এইখানে কমন যে টপিকগুলো থাকে তার মধ্যে ফ্যামিলি লাইফ হইতে পারে, বা আপনি বর্তমানে কি করতেছেন, কেন করতেছেন, কি এনজয় করেন, ভবিষ্যতে চান্স পাইলে নতুন কি করতে চান, হবি কি, এগুলো আর কি, যেগুলা ইজিলি যে কেউ অ্যান্সার করতে পারবে। মানে এখানে ভাবনা চিন্তা করে দেওয়ার মতো কিছু নাই, বা প্রিপারেশন নিয়ে যাওয়ার মতো কিছু নাই। আর এটা প্রিপারেশন নিয়ে আপনি পারবেন না, পারবেনও না, বা প্রিপারেশন নেওয়া উচিত না। আপনি জাস্ট এইখানে আপনার স্ট্রাকচারটা বুঝতে হবে যে আমি কয়টা সেন্টেন্সে অ্যান্সার দিব এবং কি 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 মেসেজ গুলো আমি ডেলিভার করব। পার্ট 2 হচ্ছে কিউ কার্ড। আপনাকে একটা কিউ কার্ড দেওয়া হবে। এখন অনলাইনে আপনাকে একটা দিয়ে দিবে কিউ কার্ড। আমি বেসিক্যালি অনলাইনে এখন পর্যন্ত দিতে পারি না। আমার রিসেন্ট যেটা দিলাম ওইটাতেও ফরচুনেট বলবো না আর ফরচুনেট বলবো জানি না, ওটা ইয়া ছিল, ফেস টু ফেস ছিল। সো ফেস টু ফেসে তো একটা পেপারের মধ্যে কিউ কার্ড থাকে। সো কিউ কার্ডে সাপোজ একটা টপিক থাকে যে ডিসক্রাইব এ পার্সন ইন ইয়োর ফ্যামিলি অর ফ্রেন্ডস হু ইজ ভেরি ইজি গোয়িং টু ইউ। তারপরে 2-3টা কোয়েশ্চেন থাকলো যে কেন মনে করো, কি কি জায়গায় তুমি তার সাপোর্ট পাও, এরকম কয়েকটা কোয়েশ্চেন থাকে। তো আপনি ওই, এবং ওইটার উপরে আপনাকে 2 মিনিটের একটা স্পিচ দেওয়া লাগবে। 1.5 মিনিট মিনিমাম আপনার উচিত দেওয়া, 1.5 থেকে 2 মিনিটের মধ্যে রাখা। 2 মিনিটের উপরে চলে গেলে আহ, আপনাকে থামানো হবে, বা এক্সাম যে নিচ্ছে উনি থামাই দিবে, নেক্সট পার্টে চলে যাবে। আর যদি 1.5 মিনিটের নিচে চলে আসেন বা 1.5 মিনিটের মধ্যে ক্লোজ করে দেন, তাহলে যেটা করবে ওই টপিক নিয়ে আরো এডিশনাল কোয়েশ্চেন করবে। তো এটা উচিত না আপনার। একটু এটা হচ্ছে প্র্যাকটিস করতে করতে ঠিক হয়ে যায়। আপনি যদি রিপিটেড পার ডে 2-3বার এরকম ধরে ধরে কিউ কাট প্র্যাকটিস করেন, তো আপনার
ব্রেনের মধ্যে গেঁথে যাবে। 2 মিনিটে আপনি কতগুলা সেন্টেন্স ডেলিভার দিতে পারেন আপনার ব্রেন থেকে, এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হইতে পারে। সো আপনি নিজেরটা বোঝার জন্য একটু প্র্যাকটিস করা দরকার। ডিসকাশনটা যেটা হয় পার্ট 3-তে, ডিসকাশন যেটা হয়, আচ্ছা সবাই কি শুনতে পাচ্ছেন? সবাই কোনো প্রবলেম হলে বললেন। জি শোনা যায়। আচ্ছা, থ্যাংক ইউ। তো ডিসকাশনে যেটা হয়, ওই কিউ কার্ডে যে টপিকে কথা হয়েছে ওইটার উপরেই ডিসকাশন হয়, আদার্স কোনো টপিক না। সাপোজ আপনার যদি হবি নিয়ে কোনো কিউ কার্ড থাকে, ওইটার উপরেই এক্সামের এক্সাম ইনভিজিলেটর যিনি থাকেন উনি বিভিন্ন কোয়েশ্চেন করবেন। সাপোজ আপনার হবি নিয়ে থাকলে বলতে পারে যে আচ্ছা তুমি কি মনে করো, তুমি যে লোকালিটিতে বড় হইছো ওইখানে মানুষজনের কমন হবিগুলা কি কি, কেন, বা ধরি কালচারাল কোনো টপিক থাকে ওইখানে আপনাকে বলতে পারে যে বিয়ে শাদী তে তোমরা কোন কোন বিষয়গুলো বেশি প্রায়োরিটি দেয়, তোমাদের কালচার, তোমাদের সোশ্যাল গ্যাদারিং কেমন হয়, এরকম আর কি। সো এটা এমন না যে, একটা জিনিস মাথায় রাখা উচিত এইসব জায়গায়, আহ, আহ, কখনো ট্রাই নট টু ইমপ্রেস দ্য এক্সামিনার। আপনার ইমপ্রেস করা লাগবে না আমারে। এইটা কখনো মাথায় রাখবেন না যে আমি আমি যে কোশ্চেনের অ্যান্সারটা দিতেছি এইটা কতটা স্মার্ট শোনাইতেছে, কতটা ডাম শোনাইতেছে। আপনার কাজ হচ্ছে সুন্দর করে ফ্লো মেনটেন করে, ফ্লুয়েন্সি মেনটেন করে, গ্রামাটিক্যাল সবকিছু ঠিকঠাক রেখে অ্যান্সারটা করা। এটার অ্যান্সার এমন না যে আপনি বলতেছেন সূর্য আহ, পশ্চিম দিক পশ্চিম দিক থেকে উঠে। আহ, এরকম অ্যাবসার্ট কথাবার্তা না বললে আপনার অ্যান্সার ঠিক আছে। কারণ মানে এক একজনের পার্সপেক্টিভ একরকম, তো আপনার অ্যান্সার ডিফার করতেই পারে। আপনি এটা কখনো মাথায় রাখবেন না যে অ্যান্সার আমাকে খুব স্মার্টলি করতে হবে, তা নাহলে আমার বলদ ভাববে বা আমার মার্কে এটা ইম্প্যাক্ট করবে। সো দিস ওয়াজ অল অ্যাবাউট দ্য বার্ডস আই ভিউ অফ 4 সেকশনস। এখন আমরা ইয়াতে যাব, কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশনে যাব। কারো কোনো কোয়েশ্চেন থাকলে হ্যান্ড রাইজ করবেন, আমরা এক এক করে কোয়েশ্চেন নিব। আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি। অনেকেরই প্রশ্ন আছে, কিন্তু আসলে সবাই হ্যাঁ, 1 ঘন্টা ক্লাস করে কি কোশ্চেন করবে, মানে অনেক কিছুই তো শুনলাম, সবাই শুনেছে। যেহেতু এখানে আমাদের 4টা মডিউলের ইন ডেপথ যে গ্রেড ক্যালকুলেশনটা আছে সেটা নিয়ে সবাই শুনেছে এতক্ষণ। যদি কারো কনফিউশন থাকে তাহলে প্রশ্ন করবে। তবে আশা করছি জাওয়াদ ভাই, আমার পক্ষ থেকে আমার যেটা মনে হয়েছে, যেটা যে 1 ঘন্টার এই ক্লাসে সবাই মোটামুটি বুঝতে পেরেছে। আর যদি আহ, কেউ না বুঝতে পারে তাহলে তারা ইজিলি গুগল করে অথবা ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইট থেকে, অথেন্টিক জায়গা থেকে আমাদের সাথে পরবর্তীতে যোগাযোগ করলেও আমরা তাদেরকে ইভেন আমরা সবকিছুই তাদেরকে প্রোভাইড করে দিব। আর সবাইকে আমি মেল করছি, এবং আমাদের গ্রুপগুলোতে সবাই আপ টু ডেট থাকবে। আর একটু লাস্ট যেটা হচ্ছে, কারো কি প্রশ্ন আছে? সম্রাট, রিয়াজউদ্দিন আহমেদ সম্রাট বা অন্য কেউ, আপনার মাইকটা অন করে কথা বলেন, সমস্যা নেই। ভাই স্পিকিং এর যে পার্টটা ছিল, ওইখানে কি হচ্ছে ধরেন সবগুলো পার্টে কি একাধিক কোয়েশ্চেন থাকবে? মানে আমি বুঝতে পারি নাই, ধরেন কিউ কাট সেগমেন্টে কি একটা কোয়েশ্চেনের আনসার 2 মিনিট দিতে হবে? হ্যাঁ, ফর এক্সাম্পল, আর বাকি যে 3 আর 4, যে ওখানেও কি সেম ভাবে মানে একটাই প্রশ্ন থাকবে যে 4-5 মিনিট করে, নাকি একাধিক? না 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 না, আচ্ছা বলি। 3টা সেকশন তো, ফার্স্ট সেকশনে আপনার সাথে নর্মাল কথা হবে যে আপনার নাম কি, আপনি অ্যান্সার দিলেন, আপনার বাসা কোথায়, অ্যান্সার দিলেন, আপনি নর্মালি কি করেন, স্টুডেন্ট নাকি কাজ করতেছেন, আপনি অ্যান্সার দিলেন। এরকম 2 ওয়ে কনভারসেশন হবে, এবং এটা 4টা 5টা কোয়েশ্চেন হতে পারে। নর্মালি আপনার এটা 3-4 মিনিটের মধ্যে শেষ হয় ফার্স্ট সেকশন। সেকেন্ড সেকশনে কি কিউ কার্ড দিবে,
নর্মালি আপনি একটু মনে করে দেখেন, ছোটবেলা যদি প্যারাগ্রাফ লিখে থাকেন, প্যারাগ্রাফের মধ্যে একটা টপিক থাকতো, কিছু কোয়েশ্চেন থাকতো, যে এই তুমি এই প্যারাগ্রাফটা লেখার সময় এই কোয়েশ্চেন গুলোর অ্যান্সার তোমার থাকা লাগবে প্যারাগ্রাফের মধ্যে। সো কিউ কার্ডে ওই আপনার অ্যান্সারটা ডেভেলপ করার জন্য, হেল্প করার জন্য ওরা কিছু কোয়েশ্চেন দেয়, যে আপনি এই টপিকে কথা বলবেন 2 মিনিটের জন্য, এই কোয়েশ্চেন গুলোর অ্যান্সার জন্য আপনার এই 2 মিনিটের কথার মধ্যে আমরা পাই। সো ওইটা হচ্ছে কিউ কার্ড। কিউ কার্ডে আপনি 2 মিনিটের মধ্যে কথা বলবেন, তারপরে গিয়ে পার্ট 3-তে আবার একই কাজ, কনভারসেশন হবে। এটা হচ্ছে 2 ওয়ে কনভারসেশন, একটা নির্দিষ্ট কোনো কোয়েশ্চেন না, আপনার কোয়েশ্চেনের অ্যান্সার কেমন দিতেছেন এটার উপরে ডিপেন্ড করবে নেক্সট কোয়েশ্চেন কেমন হবে। সাপোজ আপনি বললেন যে আমার হবি এইটা, আমি এটা ভালোবাসি, তখন আপনার ওইটার উপরেই কোয়েশ্চেন করবে, যে আচ্ছা ঠিক আছে এই জিনিসটা তুমি তাহলে কেন ভালোবাসো, বা এটার কোন জিনিসটা তোমার ভালো লাগে, এটা যদি তুমি ফিউচারে চান্স পাও কি চেঞ্জ করতে চাও, এরকম আর কি। সো আই হোপ ইউ আর ক্লিয়ার। বুঝছি। থ্যাংক ইউ। আর কেউ? আয়েশা, আয়েশা নামে একজন রেজ করছেন, জি। ভাই ভাই, একটা কোশ্চেন ছিল ভাই। এই যে আপনি হ্যাঁ, বলছিলেন যে ক্যামব্রিজের বইগুলোর কথা, ওইটা আমার মেঘ ইস্যুটা হয়েছিল, তো তো আমি আসলে বুঝতে পারিনি কি বলছিলেন। ওইটা কি হেল্পফুল হইতে পারে ভাই আমাদের প্র্যাকটিসের জন্য? মানে ক্যামব্রিজের বইগুলা ফলো করবেন কি না এটা জিজ্ঞেস করতেছেন? জি জি ভাই, জি ভাই, জি। ক্যামব্রিজের বই ফলো করবেন, বাট ওইটার ওইটার অনলাইন অনলাইন ভার্সন। এখন ফ্রি কিছু ওয়েবসাইট, কিছু প্ল্যাটফর্ম আছে যেটাতে এটা ইউজ করা যায়। সো ওইটা আমরা যখন ক্লাসে যাব, ডিরেক্ট ধরেন লিসেনিং ক্লাসে আমি লিসেনিং এরটা দিয়ে দিব, রাইট, রিডিং আমি রিডিং এরটা দিয়ে দিব। আমরা বেসিক্যালি একটা ওয়েবসাইটে কাজ করব। তো ওই, আর এখন তো পেপার বেস কিছু নাই, সো কম্পিউটার বেস যেহেতু হবে, তো আপনার অনলাইনে প্র্যাকটিস করাটাই বেটার। আপনার কিবোর্ড নিয়ে বসে প্র্যাকটিস করাটাই বেটার, হাতে কাগজ কলম নিয়ে প্র্যাকটিস করাটা ইজ নট ওয়াইজ। আচ্ছা ভাই। ভাই আমি মনে হয় একটুখানি স্ক্রিন শেয়ার দিয়ে আসলে দেখাতে চাই আর কি ওদেরকে, যে আসলে আমরা কিভাবে আমাদের পরবর্তী ক্লাসগুলো করব আর কি। আর সেক্ষেত্রে আপনি কিভাবে আমাদেরকে সহযোগিতা করবেন, সেটা হচ্ছে আমরা হচ্ছে একটা ওয়েবসাইট, যেমন ধরেন ieltsmate.com, হ্যাঁ। আহ, এই ieltsmate.com আসলে আমার কাছে মনে হচ্ছে এটা খুব সমৃদ্ধ একটা সাইট, যেখান থেকে আমরা আমাদের আমি এটাতেই করবো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ আমি হ্যাঁ এটা ইনফ্যাক্ট আমি খুলেও রাখছিলাম, তো আমার টেকনিক্যাল ইস্যুর কারণে আজকে দেখাইলাম না, পরে হ্যাঁ, দেখাবো আর কি। সমস্যা নেই। হ্যাঁ, আমি যে ধরেন যে লিসেনিং ক্যামব্রিজ আইএলটিএস ধরেন এখানে এখানে একদম আইএলটিএস 20 থেকে আপনার 19 18 সবগুলো আইএলটিএস সর্বনিম্ন হচ্ছে আপনার একদম শুরু থেকেই, আইএলটিএস এর শুরু থেকে 4 5 থেকে শুরু করে 20টা মডিউলে সবকিছু এখানে আছে। আমরা এখান থেকে যেমন একটা অন করে দেখি, অনেকেই জানেন বিষয়টি। তো আমরা আমাদের পুরো ক্লাসগুলো খুবই ইন্টারেক্টিভ করব আমরা। অ্যাকচুয়ালি এখন বিগিনারদের জন্য এবং যারা ইন্টারমিডিয়েটে আছে তাদেরকে আরেকবার মনে করিয়ে দেওয়ার জন্য আমরা বেসিক কিছু ক্লাস রেখেছি, যেগুলো আপনাদেরকে পরবর্তীতে সহযোগিতা করবে। তো আমরা এই যে এখান থেকে শুরু করব, এখানে আপনারা শুনতে পাবেন যখন আমাদের অডিও গুলো চলবে, তখন এখানে যাওয়ার ভাই ফিল আপ করে করে আপনাদেরকে ডিটেলস সুন্দর করে পরবর্তী ক্লাসগুলো করবেন। তো আপনাদের আর কারো কি কোনো প্রশ্ন আছে? সবাই অনেক এক্সস্টেড মনে হচ্ছে, রাত হয়ে গেছে তো। হ্যাঁ হ্যাঁ, ঠিক সবাই আছে অনেক তাহলে। exhausted। তাহলে সকলকে অনেক ধন্যবাদ। আগামীকাল জাওয়াত ভাই আহ, আরেকটি ক্লাস নেবে, তার সবকিছু ডিটেলস আমরা হোয়াটসঅ্যাপে, আমাদের কমিউনিটি গ্রুপ আছে, আমাদের ইন্ডিভিজুয়াল গ্রুপগুলোতে আমরা তোমাদের সকলকে জানাই দিব। তো আশা করছি সকলে ভালো থাকো। ইনশাল্লাহ আবারও কথা হবে আগামীকাল রাত 10টায়। আল্লাহ হাফেজ জাওয়াত ভাই। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ জাওয়াত ভাই। থ্যাংক ইউ। আল্লাহ হাফিজ।